নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দ্রুত পরিবর্তন হচ্ছে ভারত পাক সংঘাতের ছবি। 9 মে সকালে যে খবর আমরা পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে সীমান্ত রেখা পেরিয়ে আমাদের দেশে অনুপ্রবেশের চেষ্টা করেছিল 7 জঙ্গি। সেনাবাহিনী তাদেরকে নিকেশ করেছে। ভারতীয় সেনা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে যে পাক ভূখণ্ডে সেনা ঘাঁটিতে তারা কিভাবে প্রত্যাঘাত করেছে। জম্মু থেকে শুরু করে ভারতবর্ষের 15টা শহরে পাক ড্রোন, পাক বিমান বাহিনী হামলা চালাবার চেষ্টা করেছিল, কিন্তু আমাদের যে অ্যান্টি মিসাইল ব্যবস্থা আছে S-400, যেটাকে সুদর্শন বলা হয়, তার ব্যবহার করে আমরা সেই আক্রমণটাকে প্রতিহত করেছি। একটা F-16 বিমান, দুটো J-15 যুদ্ধ বিমান ভূপতিত হয়েছে। আরব সাগরে INS বিক্রান্ত প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে। এই একটা আবহে তখন একটা খবর আমাদের কাছে এসছে, সেই খবর নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে যে পাক সেনাপ্রধান আসিম মুনিরের ভবিষ্যৎ কি। অনেকে বলছেন যে আসিম মুনিরকে গৃহবন্দী করা হয়েছে। DGISPR, ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন, এই খবরের সত্যতাও স্বীকার করেনি এবং এই খবর যে মিথ্যা সেটাও বলেনি। তবে DGISPR যে এই সংঘাতের আবহে পাকিস্তানের ক্ষয়ক্ষতি হয়েছে সেটা মেনে নিয়েছে এবং তারাও কিন্তু ডি-এসকালেটের কথা বলছে। তাদের সামরিক এবং অসামরিক ক্ষেত্র ক্ষতির মুখে পড়েছে, এটা কিন্তু DGISPR জানিয়ে দিয়েছে এবং তাদের গলায় সুর কিন্তু নরম। কিন্তু DGISPR যে কথাই বলুন না কেন, আমরা দেখছি ভারত পাকিস্তান, বিশেষ করে কাশ্মীর সীমান্তে, সেখানে কিন্তু প্রায় 2 সপ্তাহ হলো লাগাতার সীমান্তের ওপার থেকে বিনা প্ররোচনায় গুলি মর্টার চালাচ্ছে পাক সেনা। তাতে নিরীহ কাশ্মীরি, তারা ভারতীয়, তাদের প্রাণহানি হয়েছে। তার মধ্যে শিশু, মহিলা, যুবক সবাই আছেন। এই রকম যখন পরিস্থিতি, তখন সমাজ মাধ্যমে একটা ছবি দেখলাম, পাকিস্তানের রাস্তায় ইমরান খানের দলের পতাকা নিয়ে একদল যুবক মোটর বাইক চেপে উল্লাস প্রকাশ করছেন এবং সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। আসিম মুনির, আসিম শব্দটার অর্থ হচ্ছে সেভিয়ার। আসিম মুনির লাহোরে জন্ম, তিনি মাদ্রাসায় পড়েছেন, তারপরে সেনাবাহিনীতে যোগ দেন। তার পিতা জালন্ধরের মানুষ ছিলেন, স্বাধীনতা এই দেশভাগের পর চলে যান লাহোরে, স্কুলে পড়াতেন, একটা মসজিদের ইমামতিও করতেন। খুবই রিলিজিয়াস আসিম মুনির। এবং যখন সৌদি আরবে পাকিস্তানের কনসুলেটে তিনি অ্যাটাশে হিসাবে ছিলেন, তখন আরবি ভাষা রপ্ত করে কোরআন হাদিস আত্মস্থ করেছিলেন, কণ্ঠস্থ করেছিলেন এবং কথায় কথায় কোরআন হাদিস থেকে উদ্ধৃতি দেন। এই আসিম মুনির 2019 সালে পুলওয়ামা হানার সময় পাকিস্তান ISI এর সর্বেসর্বা ছিলেন। তখন ইমরান খান প্রধানমন্ত্রী, কিন্তু ইমরানের স্ত্রী বুশরা বিবির কিছু বেআইনি কার্যকলাপ সম্পর্কে আসিম মুনির তৎপর হওয়ায় ইমরান তাকে সরিয়ে দেন। 9 মাসের মধ্যে তাকে পদ থেকে সরে যেতে হয়। তারপর ইমরান খানের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়। তারপরে 2022 সালে ইমরান খান পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হওয়ায় নতুন যে সরকার আসে নির্বাচনের মাধ্যমে, তারা আসিম মুনিরকে সেনাপ্রধান হিসাবে স্থলাভিষিক্ত করেন এবং 2023 সালের 9 মে থেকে এখনো পর্যন্ত ইমরান খান পাকিস্তানের জেলে বন্দী আছেন, আদিয়ালা জেলে। 2 বছর হতে চলল। আসিম মুনির তার ক্ষমতা কনসলিডেট করেছেন সেনাবাহিনীর মধ্যে এবং পাক যে নামী যেটা সিভিলিয়ান গভর্নমেন্ট, অত্যন্ত দুর্বল। আসলে ক্ষমতার হ্রাস সেনা সদর রাওয়ালপিন্ডির হাতে, সেই ক্ষমতার হ্রাসটাকে মজবুত করেছেন। পাক সংসদে 2টো আইন পাশ হয়েছে। একটা আইনে সেনাপ্রধানের মেয়াদ 3 বছর থেকে বেড়ে 5 বছর হয়েছে। তারপরেও সেনাপ্রধান এক্সটেনশন চাইতে পারেন
এবং পাক হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগের পদ্ধতিতে বদল হয়েছে এবং বেছে বেছে এমন সব বিচারপতি নিয়োগ করা হয়েছে সুপ্রিম কোর্টে যারা এই সরকার এবং সেনাবাহিনীর পক্ষে রায় দেবে। সর্বশেষ রায় যেটা 7ই মে পাক সুপ্রিম কোর্ট দিয়েছে, এবার পাকিস্তানের সাধারণ নাগরিকদের বিচারও সেনা আদালতে হতে পারে। আগে এই সেনা আদালতে সাধারণ নাগরিকের বিচার, এটাকে অসাংবিধানিক বলেছিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট। তারাই আবার রায়টাকে পরিবর্তন করলো 7ই মে 2025 সালে। পাক সুপ্রিম কোর্ট জানিয়েছে যে সাধারণ পাকিস্তানের নাগরিকের বিচারও সেনা আদালতে হতে পারে। বছর দেড়েক আগে আপনাদের মনে আছে যে ইমরান খানের দলের সমর্থকরা সেনাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, লাহোরে কোর কমান্ডারের বাংলো ভাঙচুর হয়েছিল, সেনা ইনস্টলেশন রাওয়ালপিন্ডি আক্রান্ত হয়েছিল, তারপর সেনাবাহিনী ক্র্যাকডাউন করে ইমরান খানের দলের অনেক কর্মী সমর্থককে গ্রেপ্তার করা হয়, তাদের সেনা আদালতে বিচার শুরু হয়। সেই বিচারকে চ্যালেঞ্জ জানিয়ে ইমরান খানের দল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। সুপ্রিম কোর্ট সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। অবশেষে তারা জানালো 7ই মে সাধারণ পাকিস্তানের নাগরিকের বিচারও সেনা আদালতে হতে পারে। এটা সেনাদের হাতে একটা বাড়তি ক্ষমতা দিল, কারণ পাকিস্তান সেনাবাহিনী এবং আসিম মুনিরের বিরুদ্ধে পাকিস্তানের জনগণের একটা বড় অংশ ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ। তারই ছবি আমরা দেখতে পেয়েছি। ভারত পাকিস্তান সংঘাতের আবহে পাকিস্তানের রাস্তায় ইমরান খানের দলের সমর্থকরা মোটর বাইক চেপে সেনা প্রধানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এবং ইমরান খানের নামে জয়ধ্বনি দিচ্ছেন। DGISI কে পাকিস্তানে বর্তমানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আনা হয়েছে, অর্থাৎ রাওয়ালপিন্ডি পুরোপুরি নিয়ন্ত্রণ কায়েম করেছে ইসলামাবাদের উপর। কিন্তু ভারত পাকিস্তান সংঘাতের আবহে পাকিস্তানের সেনাবাহিনী যে কোনো কার্যকরী ভূমিকাই নিতে পারছে না, এটা পাকিস্তানের জনগণ অত্যন্ত অসন্তুষ্ট এবং ভারতের সঙ্গে এইভাবে টানাপোড়েন এবং কি বলবো আর কি, এই যে সম্পর্ক তৈরি হলো তার দায় সেনাবাহিনীর দিকেই ঠেলে দিয়েছেন পাকিস্তানের জনগণের একটা বড় অংশ। সম্প্রতি লাল মসজিদের ইমাম কি বলছিলেন, ফ্রাইডে নামাজের পর মাইক নিয়ে তিনি বললেন, এখানে উপস্থিত যারা আছেন তারা হাত তুলে জানান তো কজন ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত হলে পাকিস্তানের পক্ষে দাঁড়াবেন। একটা হাত ওঠেন। এবং পাকিস্তান সেনাপ্রধানকে এবং সেনাবাহিনীকে তিনি তুমুল সমালোচনা করেছেন, বলেছেন পাকিস্তানের সেনাবাহিনী তাদের দেশের নাগরিকদের অত্যাচার করে, পাকিস্তান সেনাবাহিনী তাদের জেট বিমান থেকে পাকিস্তানের নাগরিকদের উপর বোমা ফেলে, যারা প্রতিবাদ করে তাদের গুম করে দেওয়া হয়, তাদের খোঁজ পাওয়া যায় না, এবং যারা নিখোঁজ হয়ে গেছেন তাদের আত্মীয় পরিজনরা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন তাদের পরিবার পরিজনদের খোঁজ পাওয়ার জন্য, কিন্তু কোনো খোঁজ পাওয়া যায় না। তাই সেনাদের বিরুদ্ধে একটা সার্বিক মনোভাব তৈরি হয়েছে পাকিস্তানের সাধারণ মানুষের মধ্যে, সেটা সেনাপ্রধান জানেন। এবং বালুচিস্তান বলুন, খাইবার পাখতুনখোয়া বলুন, সব জায়গায় বালুচ লিবারেশন আর্মি, তেহরিকে তালিবান পাকিস্তান পাক সেনাবাহিনীকে টার্গেট করছে, সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ হচ্ছে। সেনার অনেক জওয়ান এবং মিড র্যাঙ্কিং অফিসাররা আসিম মুনিরের বিরুদ্ধে বিদ্রোহ করে বলেছিল যে ইউর টাইম ইজ আপ। সেই প্রেক্ষিতে পেহেলগামে 22 এপ্রিল জঙ্গি হানার 5 দিন আগে ইসলামাবাদে প্রবাসী পাকিস্তানিদের সমাবেশে আসিম মুনির কি বলেছিলেন যে কাশ্মীর ওয়াজ আ জুগুলার ভেন, কাশ্মীর ইজ আ জুগুলার ভেন, কাশ্মীর উইল বি আ জুগুলার ভেন। কাশ্মীরের মানুষের এই স্বাধীনতা সংগ্রামে পাকিস্তান তাদের পাশে আছে। হিন্দু মুসলমান সহাবস্থান কখনোই সম্ভব নয়। দ্বিজাতি তত্ত্বের জন্য তাদের পূর্বপুরুষরা যে আত্মবলিদান দিয়েছিলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সেই আত্মবলিদানের কথা শোনাতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারপরেই পেহেলগামে বেছে বেছে হিন্দুদের নিধন করেছিল সন্ত্রাসীরা। তারপর ভারত পাকিস্তান সম্পর্ক চরম অবনতির পর্যায়ে দাঁড়ায়। এখন তো সংঘাতের আবহ। কিন্তু ভারতবর্ষ বলেছে যে পেহেলগামের জঙ্গি হামলার বদলা তারা নিয়েছে প্রিসিশন এয়ার স্ট্রাইক করে পাক
সেনাবাহিনীর কোনো ইনস্টলেশন বা পাকিস্তানের নাগরিকরা তারা লক্ষ্যবস্তু ছিল না, তারা টেরর ইনফ্রাস্ট্রাকচার গুড়িয়ে দিয়েছে, জৈশে মোহাম্মদের হেডকোয়ার্টার, লস্করে তৈয়বারের হেডকোয়ার্টার গুড়িয়ে দিয়েছে। মাসুদ আজহার নিজে স্বীকার করেছেন তার পরিবারের 10 জন সদস্য নিহত হয়েছেন এবং 4 জন খুব ঘনিষ্ঠ সহযোগী নিহত হয়েছেন। এবং মাসুদ আজহারের ভাই রউফ আজহার, সেও নাকি নিহত হয়েছেন। এই রউফ আজহারি কিন্তু কান্দাহারে ICU 814 কাঠমান্ডু দিল্লি বিমান ছিনতাইয়ের অন্যতম হোতা ছিলেন। এই যখন প্রেক্ষিত, এবং পাকিস্তান ইন্টারন্যাশনাল কমিউনিটি সহায়তা পাচ্ছে না, IMF বেল আউট প্যাকেজ সম্ভবত দেবে না, ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ধূসর তালিকায় পাকিস্তান চলে যাবে, $1 ইজ ইকুয়াল টু 282 পাকিস্তানি রুপিস। ভাবতে পারছেন, ইনফ্লেশন 38% পাকিস্তানে। এই প্রেক্ষিতে আসিম মুনির ভারতের সঙ্গে এই সংঘাতের পরিস্থিতি তৈরি করেছেন। সেই জন্য পাকিস্তানের সেনাবাহিনীর একটা অংশ যারা আসিম মুনিরের উপর ভয়ঙ্কর ক্রুদ্ধ ছিল, তারা কিন্তু এবার পদক্ষেপ নিচ্ছেন। শোনা যাচ্ছে আসিম মুনিরকে গৃহবন্দী করা হয়েছে। এই খবর সত্য না মিথ্যা এখনো পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু জানানো হয়নি, কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যমে এই খবরটা প্রকাশিত হয়েছে। তাহলে আসিম মুনিরের স্থলাভিষিক্ত অন্য হয়তো কেউ হবেন, এবং ইমরান খানের মুক্তি পাওয়া নাকি সময়ের অপেক্ষা। দেখুন, ইমরান খান মুক্তি পেলে শাহবাজ শরীফের যে সরকার, পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এবং পাকিস্তান পিপলস পার্টি, এই আসিফ আলী জারদারি আর বিলাওয়াল ভুট্টোর এই সরকার, তারা দুর্বল কোয়ালিশন। এই সরকারের জনভিত্তি নেই, সেনা সমর্থিত এই সরকার টিকে আছে, এবং পাকিস্তানে সাধারণ নির্বাচনে প্রহসন হয়েছে। ইমরান খানের দল প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি, তাদের দলের সদস্যরা নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে সেই নির্দলদের সম্মিলিত শক্তি কিন্তু সব থেকে বেশি পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে। এই প্রেক্ষিতে ওই ইন্ডিপেন্ডেন্টদের ক্ষমতা থেকে দূরে রাখতে পাকিস্তান পিপলস পার্টি এবং পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ সেনাবাহিনীর মধ্যস্থতায় হাত মিলিয়ে এই দুর্বল সরকার তৈরি করেছে এবং ইমরান খানকে জেলে ভরে রেখেছে। পরিবর্তিত পরিস্থিতিতে পাকিস্তান জুড়ে দাবি উঠছে ইমরান খানকে জেল থেকে ছেড়ে দিতে হবে, এবং সেই প্রেক্ষিতেই এই খবরটা এসেছে যে ইমরান খানকে জেলে পাচার করার পিছনে যার মস্তিষ্ক কাজ করছিল, সেই আসিম মুনিরকে নাকি গৃহবন্দী করা হয়েছে। তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে, তার নাকি বিচার শুরু হবে, তার জায়গায় অন্য একজন স্থলাভিষিক্ত হবেন, যিনি এই পরিস্থিতিকে ডিএসকালেট করবেন এবং ইমরান খানের মুক্তি ত্বরান্বিত করে পাকিস্তানের রাজনৈতিক ব্যবস্থায় একটা প্যারাডাইম শিফটের সূচনা করবেন। এই খবর কিন্তু রয়েছে, এবং ইমরান খানের সমর্থকরা যেভাবে পাকিস্তানের রাস্তায় উল্লাস প্রকাশ করছেন ইমরান খানের সম্ভাব্য মুক্তিকে কেন্দ্র করে, তার থেকে কিন্তু এই যে বিষয়টা নিয়ে আলোচনা চলছে, সেই আলোচনাটাই কিন্তু কারেন্সি পায়। এখন শাহবাজ শরীফের কি অবস্থা? নওয়াজ শরীফ, শাহবাজ শরীফের দাদা, পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের চেয়ারপারসন, তিনি ইসলামাবাদে গিয়ে শাহবাজ শরীফের সঙ্গে নাকি দেখা করেছেন। শাহবাজ শরীফ কোথায় কেউ জানে না। তাহলে ইমরান খান জেল থেকে বেরোলে তিনি আর প্রধানমন্ত্রী থাকবেন না, এটা কি শাহবাজ শরীফ বুঝে গেছেন? সেই জন্যই কি তিনি গা ঢাকা দিয়েছেন? তিনি কি অন্য দেশে চলে যাওয়ার কথা ভাবছেন? এই ধরনের খবর কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছে। আবার ইতিমধ্যে একটা খবর যে কোয়েটা দখল করে নিয়েছে বালুচ লিবারেশন আর্মি, তারা স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে। বালুচ লিবারেশন আর্মি পাক সেনার উপর নিয়মিত আক্রমণ চালাচ্ছে এবং পাক সেনার ক্ষয়ক্ষতিও প্রচুর হচ্ছে, এবং ভারত পাকিস্তান সংঘাতের আবহে বালুচিস্তান থেকে পাক সেনার একটা বড় অংশকে ভারত পাকিস্তান সীমান্তে মোতায়েন করা হয়েছে। তাই সেখানে সেনার নজরদারিও একটু দুর্বল হয়েছে, এবং বালুচ লিবারেশন আর্মি এই সুযোগটা নিয়ে প্রত্যাঘাত করেছে। কিছুদিন আগে করাচি কোয়েটা এক্সপ্রেসওয়ে তারা দখল করে নিয়েছিল। সেনাবাহিনীর সদস্য, পাকিস্তান পুলিশের সদস্যদের তারা অপহরণ করেছিল। তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তাদের এই
স্বাধীনতা সংগ্রাম চলবে এবং চীনকে তারা সতর্কবার্তা দিয়েছে যে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের যে কাজ বালুচিস্তানে হচ্ছে সেই কাজ বন্ধ করতে হবে, নইলে চীনা নাগরিকদের নিরাপত্তার নিশ্চয়তা তারা দিতে পারবে না। চীন ওখানে গদার বান্দার করেছে, ওখানে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করেছে, সেই এয়ারপোর্টে একটা বিমানও এখনো ওঠানামা করতে পারেনি। চীন পাকিস্তানে $80 বিলিয়ন উপর বিনিয়োগ করেছে, সফট লোন, টার্ম লোন, নানাভাবে 2% সুদ, কিন্তু পাকিস্তানি এলাকায় সেই সুদ 30%-এর কাছাকাছি। এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। পাকিস্তান চূড়ান্ত ডামাডোলের মধ্যে, যেখানে পাকিস্তানের অর্থনীতি ভঙ্গুর, সেখানে পাকিস্তানের লোকজনই বলছে আসিম মুনির নিজের Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. পজিশনকে কনসলিডেট করার জন্য, ক্ষমতা দখলের জন্য, ঠিক যেভাবে কারগিলের পরে মুশারফ করেছিলেন ক্ষমতা দখল, সেই উদ্দেশ্যেই ভারতের সঙ্গে এই সম্পর্ক এতটা তলানিতে নামিয়েছেন। এবং তার যে ভারত বিদ্বেষী এবং হিন্দু বিদ্বেষী বক্তব্য, সেটাই পেহেলগামে জঙ্গি হানার অনুঘটক হিসাবে কাজ করেছে। এবং তারপর ভারতের প্রত্যাঘাত এবং পাকিস্তানের প্রতিরক্ষাও যে কতটা ভঙ্গুর, কতটা নড়বড়ে, সেটা আর একবার প্রমাণ হলো। পাকিস্তান যতই আস্ফালন করুক না কেন, তারা বুঝতে পারছে যে তারা কোণঠাসা হয়ে পড়েছে, বিশ্বের জনমত তাদের সঙ্গে নেই। এবং ভারত এবার কিন্তু ছেড়ে কথা বলবে না। বিশ্বের অনেক দেশ বলছে আলাপ আলোচনা কূটনীতি তাদের সঙ্গে করা যায় যারা কূটনীতির মর্ম বোঝে। দেখুন, যে জঙ্গিরা নিহত হলেন, সেই জঙ্গিদের কফিনে পাকিস্তানের জাতীয় পতাকা, তাদের ফিউনারালে পাক সেনা গেছে। অর্থাৎ সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ পাকিস্তানের শাসনের সঙ্গে সমার্থক। মিলিটারি এস্টাবলিশমেন্ট বলুন, পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট বলুন, সবাই কিন্তু এই জঙ্গি জেহাদিদের কোনো না কোনো ভাবে মদত দেয়। আর পাকিস্তান নিজে বলছে আমরা জঙ্গিদের দ্বারা আক্রান্ত। এই দুটো মেলে না। পাকিস্তান এক্সট্রিমিজম, টেররিজম এন্ড অর্গানাইজড ক্রাইমের এপি সেন্টার। পাকিস্তান বিশ্বজুড়ে টেররকে এক্সপোর্ট করে। সেই জন্যই ওসামা বিন লাদেনকে পাকিস্তান নিরাপদ আশ্রয় ইসলামাবাদের অদূরে অ্যাবোটাবাদে লুকিয়ে রেখেছিল। এই তথ্য বিশ্ববাসী জানেন। তাই বিশ্বের কাছে পাকিস্তানের যাই পাকিস্তান ব্যাখ্যা দিক, সাফাই দিক না কেন, পাকিস্তানের যে ইমেজ, সেই ইমেজ কিন্তু পরিবর্তন হবে না। পাকিস্তান রোগ স্টেট বা দুর্বৃত্ত রাষ্ট্র, এটা বারে বারে এস্টাবলিশ হয়ে গেছে। দেখুন, পাকিস্তান বলছে না যে আমরা তো যৌথ তদন্তের কথা বলেছি, নিরপেক্ষ তদন্ত। আমি জাস্ট দুটো এক্সাম্পল দিই। 2016 সালের 2রা জানুয়ারি পাঠানকোটের বিমান ঘাঁটিতে জঙ্গি হামলা হলো। তারপর আমরা তদন্ত শুরু করলাম। পাকিস্তানের তদন্তকারীদের আমরা আনপ্রেসিডেন্টেড অ্যাক্সেস দিয়েছিলাম। তারা দিল্লিতে এসেছিলেন, পাঠানকোটের সেনাঘাটের একটা অংশে গেলেন 26শে মার্চ থেকে 31শে মার্চ। নওয়াজ শরীফ তখন চেষ্টা করছিলেন যে একটা সুষ্ঠু তদন্ত হয়ে প্রকৃত সত্যটা আসুক। তার চাপে পড়ে পাকিস্তান সিকিউরিটি এস্টাবলিশমেন্ট এফআইআর দাখিল করে তদন্ত শুরু করে। তারপর 2016 সালে জুলাই আগস্ট মাসে ডন, পাকিস্তানের বিখ্যাত ডন পত্রিকা, তারা একটা খবর প্রকাশ করে, যে এটাকে ডন লিক বলা হয়, যে নওয়াজ শরীফ পাকিস্তান মিলিটারি আইএসআইকে হুঁশিয়ারি দিয়েছেন তারা যেন প্রকৃত সত্য সামনে আনেন। যদি তারা না আনেন তাহলে দে হ্যাভ টু ফেস দ্য সিভিয়ার কনসিকুয়েন্সেস। সেটা রাওয়ালপিন্ডি ভালোভাবে নেয়নি। তখন তারা প্ল্যান করতে শুরু করে যে কিভাবে নওয়াজ শরীফকে অপসারণ করা যায়। পাকিস্তানে একটা আইন আছে সাদিক ও আমিন, অর্থাৎ ট্রাস্টওয়ার্দিনেস এবং ট্রুথফুলনেস, এই দুটো বিষয়কে খুব গুরুত্ব দেওয়া হয়, যিনি অ্যাট দ্য হেলম অফ দ্য অ্যাফেয়ার্স থাকবেন। কিন্তু নওয়াজ শরীফের বিরুদ্ধে তথ্য গোপন বা কিছু মিথ্যাচারের অভিযোগ করেছিল। এই সাদিক এবং আমিন এই আইনটাকে সামনে রেখে নওয়াজ শরীফকে অপসারণ করা হয়। তার জায়গায় সামান্য কয়েক মাসের জন্য একজন প্রধানমন্ত্রী হয়েছিলেন। তারপরে তো 2018 নির্বাচন। অর্থাৎ যখন নওয়াজ শরীফ চেষ্টা করলেন যে সুষ্ঠু তদন্ত, প্রকৃত সত্য সামনে আসুক,
তখন তাকেই পদ খোয়াতে হলো। 26/11 পরে কি হলো? পাকিস্তানের ISI ডিজির ভারত সফরের আসার কথা ছিল, আসলো না। আমরা সব রকম তথ্য প্রমাণ ডসিয়ার করে পাঠিয়ে দিলাম, কল ইন্টারসেপ্ট, কারা কারা মদত দিয়েছে ইত্যাদি ইত্যাদি। আজমাল কাসাব গ্রেপ্তার হলো, পাকিস্তান বললো আমাদের নাগরিক নয়, দেশের নাগরিক পঞ্জিতে ওর নামই নেই। তখন পাকিস্তানের যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, যিনি ট্র্যাক টু ডিপ্লোম্যাসির জন্য খ্যাত, এবং পাকিস্তানের উর্দু প্রেস তাকে রীতিমতো গালমন্দ করত এই ট্র্যাক টু ডিপ্লোম্যাসির জন্য, তার নামটা ভুলে গেছি, তিনি বললেন পরিষ্কার যে আজমাল কাসাব পাকিস্তানের নাগরিক, এই সত্যটা স্বীকার করে নিতে হবে। এই সত্যটা স্বীকার না করলে বিশ্বের কাছে ভুল বার্তা যাবে। সেই ভদ্রলোককে পদ থেকে সরিয়ে দেওয়া হলো। তখন বেনজির ভুট্টোর দল ক্ষমতায় ছিল, অর্থাৎ নওয়াজ শরীফ নিজের প্রধানমন্ত্রিত্ব খুইয়েছিলেন। 26/11 পর ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তৎকালীন সত্যি কথাটা বলার জন্য নিজের পদ খোয়ালেন। কোনো সহযোগিতা পাকিস্তান করেনি, এবং ISI এর ডিজিও 26/11 পরে নয়াদিল্লি আসেনি, মুম্বাইতে যায়নি। এটাই হচ্ছে পাকিস্তানের ট্র্যাক রেকর্ড। তাই তাদের যৌথ তদন্ত, নিরপেক্ষ তদন্ত, এসব কথার কোনো মানে নেই। হ্যাঁ, এই হচ্ছে বাস্তব। তাই পাকিস্তানের সেনাপ্রধান হচ্ছে এই সংঘাতের মূল নায়ক। তার ঘৃণাবাসন, হিন্দু বিদ্বেষ, এটাই পেহেলগামের জঙ্গি হানাকে ফিল করেছিল, এটাই অনেকে বলেন। তার অভিজ্ঞতাতে ভারতের প্রত্যাঘাত, তারপর যে ঘটনা ঘটে চলেছে তার সাক্ষী আমরা। কিন্তু সেই সেনাপ্রধানের বিরুদ্ধেই এখন পাকিস্তানে বিদ্রোহ হচ্ছে, মোল্লারা করছেন, সাধারণ মানুষ করছে, এবং একই সঙ্গে সেনা এস্টাবলিশমেন্টের মধ্যেও আসিম মুনিরের বিরুদ্ধে বিদ্রোহ ধুমায়িত হচ্ছে। তার ভাগ্যে কি আছে, তার ভবিষ্যতে কি আছে, সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। কিন্তু ওই যে কথা আছে না, যা রটে তা কিছুটা বটে। আসিম মুনিরের ভবিষ্যৎ এবং তার বর্তমান নিয়ে ISPR, ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন, পাকিস্তানের এখনো পর্যন্ত কিন্তু কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি। তাই সন্দেহ ক্রমেই কারণ।